তো আজকে আমরা শুরু করতে চলেছি টাইপস অফ জয়েনিং মেথডস। তো টাইপস অফ জয়েনিং মেথড বলতে আমরা কি বুঝি? ফ্রম ভেরি স্মল টু ভেরি বিগ মেশিনস, two or more than two parts of same or different metals according to the requirement are joined together by following two methods. তো যখন আমরা কোনো একটা, সাপোজ আমরা যদি ধরি যে কোনো একটা জয়েন্ট আমাদের করতে হবে, কোনো একটা কিছু বা দুটো ওয়ার্কপিসকে আমাদের জয়েন করতে হবে। সাপোজ সাপোজ এখানে আমরা দুটো প্লেট দেখতে পাচ্ছি বা ওয়ার্কপিস দেখতে পাচ্ছি। এই একটা দেখা যাচ্ছে এবং অন্য এই দুটো ওয়ার্কপিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দুটো ওয়ার্কপিসকে আমাদের জয়েন করতে বলা হয়েছে। এই দুটো ওয়ার্কপিসকে যদি জয়েন করতে হয় তাহলে আমরা দুটো মেথডে করতে পারবো। প্রথমটা হচ্ছে আমাদের, একটা উপায় হচ্ছে আমাদের মেকানিক্যাল মেথড এবং দ্বিতীয়টা হলো আমাদের থার্মাল মেথড। তো মেকানিক্যাল মেথডে কি করা হয়? মেকানিক্যাল মেথডে জেনারেলি আমরা অ্যাপ্লাই করি ফোর্স, কারণ আমরা অলরেডি বলেছি যে মেকানিক শব্দটার অর্থ হলো রিলেটেড টু ফোর্স। অর্থাৎ যখন আমাদের মেকানিক্যাল জয়েন্ট বা এক্সিকিউট করতে হবে তখন আমরা ফোর্সের সাহায্য নিয়ে করব। তো সাপোজ এই দুটো প্লেট যে রয়েছে, এই দুটো প্লেটকে আমরা মেকানিক্যাল মিনসে জয়েন করব। কিভাবে জয়েন করতে পারি? সাপোজ একটা আমি দেখাচ্ছি, বিভিন্ন রকম জয়েন্ট আমাদের মেকানিক্যাল জয়েন্টের মধ্যে একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। It is the method for joining metals either manpower or by machine power is used. There are different types of joining methods. That is by bolting, by riveting, by sealing. তো আমরা এখানে দেখেছি বোল্টেড জয়েন্ট। সাপোজ এখানে দেখা যাক, তো বোল্টেড জয়েন্ট আমরা এখানে দেখেছি। বোল্টেড জয়েন্টের মধ্যে কি করা হয়? একটা নাট এবং বোল্ট ইউজ করা হয়, ঠিক আছে? এখানে একটা বোল্টেড জয়েন্টের ছবি দেখা যাচ্ছে। এই বোল্টেড জয়েন্টের ক্ষেত্রে দেখো এখানে আমরা একটা নাট এবং বোল্ট ইউজ করেছি, ঠিক আছে? এই নাট এবং বোল্টটার মাধ্যমে আমরা এই দুটো ওয়ার্কপিস রয়েছে এখানে, যে এই উপরের ওয়ার্কপিসটি এবং নিচের ওয়ার্কপিস, এই দুটোকে আমরা জয়েন করেছি, ঠিক আছে? তো এটার জন্য আমাকে কি করতে হচ্ছিল? একটা স্প্যানারের সাহায্যে আমাকে, এই যে এখানে আমি নাটটা যেটা দেখছি তার উপর একটা ওয়াশার বসানো রয়েছে, ওয়াশারটা প্রথমে দিয়ে তার উপরে নাটটাকে আমাকে স্প্যানার দিয়ে রোটেট করাতে হচ্ছিল, অর্থাৎ আমাকে একটা টর্ক প্রয়োগ করতে হচ্ছিল। টর্ক মানে হচ্ছে আমাদের একটা রোটেটিং ফোর্স, ঠিক আছে? যেটা আমাদের আমাদের নর্মাল ফোর্স কি করে? লিনিয়ার মোশন দেয়, অর্থাৎ আমরা সোজাসুজি যাই। অর্থাৎ যদি লিনিয়ার ফোর্সের কথাটা বললে, সোজাসুজি বলতে গেলে বলতে হয় কোনো একটা ফোর্স রয়েছে, সেই ফোর্সটিকে, সাপোজ কোনো একটা বডি রয়েছে, সেই বডিটিকে আমরা সার্টেন একটা ফোর্স দেবো এর উপরে। তো সার্টেন একটা ফোর্স যদি আমরা দিই কোনো একটা নির্দিষ্ট দিকে, তাহলে কি হবে? এটা এইদিকে চলতে শুরু করবে, এইদিকে একটা চলার একটা প্রবণতা তৈরি হবে। তো এটা হবে লিনিয়ার, সম্পূর্ণভাবে রৈখিকভাবে হবে বা সরল রৈখিকভাবে এটা কিন্তু যাবে। তো এখানে যেটা দিলাম সেটাকে আমরা বলছি ফোর্স। আচ্ছা, কিন্তু যদি এই জিনিসটাকে আমরা টর্ক দিতাম, অর্থাৎ যদি এটাকে আমরা টর্কের মধ্যে ফেলতাম, টর্ক অ্যাপ্লাই যদি এখানে করতাম আমরা, তাহলে জিনিসটা কি হতো? সোজা পথে না গিয়ে এটা একটা আমাদের সার্কুলার মুভমেন্ট করতো, অর্থাৎ এই একটা পথ ধরে আমরা এটা যাবো, যেত বলে আমরা মনে করতে পারি এই পথটা ধরে, ঠিক আছে? সাপোজ এই বডিটা এই পথ ধরে ধরে যাতায়াত শুরু করলো, অর্থাৎ আমি একটা এমন ফোর্স অ্যাপ্লাই করেছি যেটা এই বরাবর চলতে শুরু করলো, অর্থাৎ রোটেট করতে শুরু করলো সোজা পথে। তো এক্সাম্পল কিরকম বলতে পারি? একটা ঢিলকে যদি আমরা সুতোয় বেঁধে ঘোরাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা টর্ক অ্যাপ্লাই করে থাকি, কারণ এই মোশনটা আমাদের লিনিয়ার হয় না, এখানে আমাদের এই মোশনটা কিন্তু হয়ে যাচ্ছে সার্কুলার মোশন। তো যে আমরা যদি ফোর্স ব্যবহার করি, ঠিক আছে, যে বলটা প্রয়োগ করে আমরা একটা লিনিয়ার আমরা একটা মুভমেন্ট পাই অবজেক্টে, সেটাকে বলা হয় ফোর্স। একইভাবে যেটার মাধ্যমে বা যে বলটার মাধ্যমে আমরা একটা সার্কুলার মুভমেন্ট পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে টর্ক। তো দেখো এক্ষেত্রে স্প্যানার দিয়ে, স্প্যানার বুঝতে পারছো? স্প্যানার মানে স্প্যানার, দেখো স্প্যানার বিভিন্ন রকম হয়, অ্যাডজাস্টেবল হয়, বিভিন্ন ডিফারেন্ট রেঞ্জেস হয়। যখন আমরা কোনো একটা জিনিসকে বোল্ট দিয়ে করতে চাই, তাহলে এখানে একটা অ্যাডজাস্টেবল স্প্যানারের ছবি দেওয়া হয়েছে। তো স্প্যানারের আমরা যখন স্প্যানারটা দিয়ে এই বোল্টটাকে, ঠিক আছে,
এই যে বোল্টটা এখানে দেখানো হয়েছে, এটাকে স্প্যানার দিয়ে আমরা কি করি, এটাকে রোটেট করতে হবে, একটা টর্ক অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এর ফলে দেখো এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি হয়তো এই নিচের দিকে এই যে এই পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের বোল্টের পোর্শন। এখানে দুটো আমাদের পোর্শন রয়েছে এই বোল্টের, ঠিক আছে। একটা নর্মাল বোল্টের যদি আমি ছবি দেখাই, তো এই বোল্টের ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বোল্টটির মধ্যে এই বোল্টের যে হেড রয়েছে, এটা দুটো মেইন পোর্শন রয়েছে, একটা হেড পোর্শন রয়েছে এবং তার নিচে একটা বডি পোর্শন রয়েছে, বডির মধ্যে থ্রেড কাটা রয়েছে, ঠিক আছে। এই সেম জিনিসটা এই প্রিন্সিপালের উপর কি করে, এই কাজটা কিভাবে করে, এর সাথে সাথে আমাদের একটা নাট ইউজ করতে হয়। দেখো এইখানে দুটো ছবি দেখানো হয়েছে, এইটা হচ্ছে বোল্টের ছবি, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বোল্টের ছবি, এবং এইটা যেটা দেখতে পাচ্ছি এটা একটা নাটের ছবি। তো এই দুটোর মধ্যে তফাৎ কি রয়েছে, দেখো বোল্টের একটা বডি রয়েছে, ঠিক আছে, যে বডিটার মধ্যে থ্রেডেড আমাদের পোর্শন থাকে ইটসেলফ। যদি এটাকে আমি এই বোল্টের মাথাটাকে যদি শুধু নিতাম, অর্থাৎ বডিটাকে যদি বোল্টের কেটে ফেলতাম, ঠিক আছে, এবং এর মধ্যে যদি একটা আমরা এরকম একটা সার্কুলার হোল বানাতাম এবং তার সেই হোলের মধ্যে একটা থ্রেড করতাম, ইন্টারনাল থ্রেড যদি আমরা দিতাম, তাহলে যে অবজেক্টটা আমরা পেতাম সেটাকে বলা হচ্ছে নাট, ঠিক আছে। তো দেখো এই যে ছবিটা এখানে দেখানো হয়েছে, এইখানে এই বোল্টটাকে, এখানে আমরা এই বোল্টটা যেটা দিয়েছি সেই বোল্টটার মধ্যে এই একটা ওয়াশার দিয়েছি ফার্স্টে, সেই ওয়াশারের মধ্যে থেকে এই নাটটাকে আমরা স্প্যানারের সাহায্য নিয়ে আমরা ঘোরাচ্ছি এবং ঘোরানোর ফলে এটা একটা টাইট হয়ে যাচ্ছে। টাইট হওয়ার ফলে কি হচ্ছে, এখানে দেখো দুটো মেটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট মেটেরিয়াল হচ্ছে এটি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট দুটো, এই যে এই দুটো অবজেক্ট দেখানো যাচ্ছে, দুটো প্লেট, এই দুটো প্লেটকে কিন্তু আমরা জয়েন করতে পারি। দেখো এই উপরের প্লেটটা নিচের প্লেটটার সাথে কিভাবে টাইট হচ্ছে, প্রথমে ওয়াশার দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে দেখো এখানে একটা বোল্ট দিয়ে আমরা এই সরি নাট দিয়ে একটা আমরা অ্যাটাচ করে দিচ্ছি, তার ফলে এটা একটা অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে। এখানে আমরা কি করেছি, এখানে কোনো রকম হিটের আমরা ব্যবহার করিনি, এখানে সিম্পল মেকানিক্যাল ফোর্স বা মেকানিক্যাল বল আমরা এখানে অ্যাপ্লাই করেছি এটাকে অ্যাচিভ করার জন্য। তো এই হিসাবে এটা হচ্ছে একটা টাইপ অফ মেকানিক্যাল জয়েন্ট। নেক্সট কি রয়েছে, রিভেটিং। রিভেটিং প্রসেসটাও তোমরা ওয়েল অ্যাওয়ার। রিভেটিং, দেখো রিভেটিং প্রসেসের একটা ইমেজ দেখালাম, রিভেটিং প্রসেসটা কিভাবে এক্সিকিউট করা হয়। রিভেটিং প্রসেস বলতে আমরা দেখো জয়েন্টটা দেখলে ক্লিয়ার হবে জায়গাটা। এই যে হ্যাঁ, এই যে জিনিসটা আমরা করি কি করি, দুটো, এটা আমি আগেও ডিসকাশন করেছি। তো দুটো প্লেটকে আমাদের জয়েন করতে হয় উইথ দ্য হেল্প অফ যদি রিভেট, তাহলে আমাকে কি করতে হবে, দুটো প্লেটের মধ্যে একটা আমাকে কমন হোল বানাতে হবে, ঠিক আছে। প্রথমত আমার যে কাজটা হবে, এই দেখো রিভেটের একটা জয়েন্ট দেখানো হয়েছে, ঠিক আছে। রিভেটের কি করেছে, এই দুটো প্লেটকে আমাকে জয়েন করতে হবে, দুটো ল্যাপ পজিশনে রয়েছে দেখতে পাচ্ছ, একটার ওপর আরেকটা প্লেট রয়েছে এবং এই জায়গাতে আমি একটা হোল করেছি। হোল করার পর কি করেছি, রিভেটটাকে প্রথমত, রিভেটের কিন্তু প্রথম থেকে রিভেটটা এইরকম দেখতে ছিল না, রিভেটের নিচ পোর্শনটা একটা তেলের মতন ছিল, অর্থাৎ যদি আমি ছবি এঁকে দেখাই জিনিসটা এইরকম খানিকটা। দেখো দুটো প্লেটকে আমাকে জয়েন করতে হবে উইথ দ্য হেল্প অফ রিভেট। তাহলে আমরা এখানে কি করব, ধরো একটা প্লেট হচ্ছে গ্রিন কালারের একটা প্লেট রয়েছে এবং নিচে একটা, দুটো প্লেট রয়েছে। তো দুটো প্লেটের মধ্যে আমি কি করব, দুটো প্লেটের মধ্যে আমি একটা হোল বানালাম, কমন হোল এখানে তৈরি করলাম, ঠিক আছে। হোলটা কিরকম দেখতে লাগবে, এরকম একটা হোল আমরা ধরে নিচ্ছি, অন্য একটা কালার দিয়ে দেখা যাচ্ছে, এরকম একটা হোল আমি বানিয়ে নিচ্ছি, এরকম একটা হোল আমি বানিয়ে ফেলছি। আচ্ছা, তো এই হোলটা আমাকে কি করতে হবে, হোলটা এই জায়গাটাতে দেখা যাবে না, আমাদের এই জায়গাটা মুছে নিই।
তো এই একটা হোল আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তো এই হোলটার মাধ্যমে কি করেছে, এটা কিন্তু এরকম দেখালো, অ্যাকচুয়ালি কিন্তু এরকম ফিগারটা নয়, ফিগারটা খানিকটা এই ধরনের আমরা বলতে পারি, ঠিক আছে। এটাকে স্লাইডলি আমরা এক্সটেন্ড করে নিচ্ছি। দেখো এই যে আমাদের এখানে যে ব্রাউন কালারের যে প্লেটটা রয়েছে, সেটা কালো কালারের প্লেটটার উপর বসানো রয়েছে, অর্থাৎ এটা ল্যাব পজিশনে বসানো রয়েছে। এই দুটোর মধ্যে একটা কমন হোল আমরা কিন্তু জেনারেট করলাম, ঠিক আছে। কমন হোল আমরা জেনারেট করছি, ঠিক আছে। ওটার অ্যাকচুয়ালি পজিশন যদি বলতে চাই, একটা এরকম হবে। একটা এরকম দেখতে লাগবে, অর্থাৎ এখানে একটা হোল ক্রিয়েট হলো, ঠিক আছে। নিচ পর্যন্ত এটা এরকম দেখতে লাগবে খানিকটা, এটা না হলো। তবে হোলটা খানিকটা এরকম দেখতে লাগবে। এটা যে সলিড সেকশন, সেটাকে বোঝানোর জন্য আমি কিছু হ্যাশ লাইন এখানে ইউজ করবো। এই হ্যাশ লাইনটার মাধ্যমে আমি দেখাতে চাইছি যে এই যে প্লেটটাকে আমি কেটেছি, এটা একটা সলিড সেকশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই নিচের প্লেটটাকেও আমরা একইভাবে সেকশন দেখালাম। এগুলোর মাধ্যমে আমি দেখাতে চাইছি যে এগুলো একটা সলিড সেকশন। আচ্ছা, এই দুটো হোলের মধ্যে আমাকে কি করতে হবে, একটা রিভেটকে বসিয়ে নিতে হবে। কিভাবে রিভেটটাকে বসাবো, ঠিক আছে। রিভেটটাকে বসাতে হবে এইরকম ভাবে। এখানে অলরেডি একটা আমি দেখিয়েছি সেকশনাল ভিউ রিভেটের, একটা দেখানো রয়েছে। এই যে এইভাবে দুটো হোলের মধ্যে আমি রিভেটটাকে বসিয়ে নিলাম, ঠিক আছে। রিভেটটাকে বসিয়ে নিয়ে, ঠিক আছে, প্রথমে রিভেটটা কিরকম থাকে, একটা রিভেট যদি রিভেট কম্পোনেন্ট আমরা দেখি, রিভেট কম্পোনেন্ট যদি দেখি, ঠিক আছে, রিভেট কম্পোনেন্টটা দেখতে এরকম হবে। যদি আমি শুধু একটা রিভেট দেখি, রিভেটটাকে আমরা এরকম একটা রিভেট দেখতে পাবো, ঠিক আছে। রিভেটের বডি এরকম থাকে, ঠিক আছে, এবং হেডটা এরকম রইলো। তো এটাকে আমরা কি করি, যখন রিভেটেড এর মাধ্যমে জয়েন্টটা আমাকে করতে হবে, তখন আমি কি করব, দেখো এখানে দেখিয়েছি রিভেটিং প্রসেসটা করার সময় কি করতে হয়। এখানে বেসিক্যালি, এরকম একটা রিভেট দেখতে হয়, যার নিচের পোর্শনটা টেলের মতন থাকে। এই যে হোলটা আমি ফ্রেশলি করলাম, এই হোলের মধ্যে আমি রিভেটটাকে ইনসার্ট করব, অর্থাৎ এই যে ফিগারটা ছিল, এই যে এখানে যে এই ফিগারটা দেখতে পাচ্ছিলাম,
এই দেখো এই যে রিভেটটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই রিভেটটাকে হোলের মধ্যে আমরা বসিয়ে নেব। ঠিক আছে, বসানোর ফলে জিনিসটা খানিকটা এইরকম দেখতে লাগবে, এইরকম দেখতে লাগবে, তাই না? আচ্ছা, এটা হওয়ার পর আমরা কি করব, বসাবার পর নিচের ছবিতে চলে যাচ্ছি, বসানোর পর সেটাকে আমরা আপসাইড ডাউন করে নেবো, অর্থাৎ উল্টে ফেলবো। ঠিক আছে, ছবিটাকে উল্টে নেবো, অর্থাৎ এখানে আমরা রিভেটটাকে বসিয়ে নিলাম, সাপোজ এখানে আমরা গ্রিন কালারের রিভেটটাকে দেখাচ্ছি। গ্রিন কালার রিভেটটা দেখাচ্ছি, রিভেটের বডিটা কিন্তু এক্স্যাক্টলি এই হোলটার মতন শেপের হবে। ঠিক আছে, হোলের মতনই আমাদের কিন্তু এক্স্যাক্টলি আসবে। এরকম রয়েছে, খানিকটা এরকম দেখালো। খানিকটা দেখো এরকম দেখালো, তাই না? জিনিসটা খানিকটা এরকম দেখতে লাগবে রিভেটটাকে যখন আমরা বসিয়ে নিলাম। এরপরে এটাকে আমরা আপসাইড ডাউন করে দিই, এই জিনিসটাকে আমি আপসাইড ডাউন করে দিচ্ছি, অর্থাৎ এটাকে আমি ভার্টিক্যালি রোটেট করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে করলাম। এবারে এইভাবে করার পর এই যে এখানে ছবিটা দেওয়া রয়েছে, এই জিনিসটা চলে এলো, দেখো এখানে এই যে হেডটা রয়েছে যেটা আমি অলরেডি দেখালাম সেটা আপসাইড ডাউন করে ফেলেছি। ঠিক আছে, এবং দেখো এইরকম ভাবে ছবিটা, এই ছবিটাই এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এটাকে আপসাইড ডাউন করা আছে, যেটা অলরেডি আমি এইমাত্র ছবিতে দেখালাম। ঠিক আছে, পেটের মতো আপসাইড ডাউন করা হয়েছে। এরপর নর্মাল অবস্থায় দেখো এই বডির ডায়ামিটারটা এই হোলের ডায়ামিটারের সমান, তো কি একটা টেন্ডেন্সি তৈরি হবে, এটাকে গলে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে এর মধ্যে। অর্থাৎ এটা একটা টেন্ডেন্সি হবে কি নিচে পড়ে যাওয়ার, এই নিচে পড়ে যাওয়ার টেন্ডেন্সিটাকে আমরা আটকাবার জন্য কি করে থাকি, এর জন্য নিচে একটা সাপোর্ট দিই। ঠিক আছে, এ দেখো এখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে। দেখো এখানে নিচে একটা সাপোর্ট আমাদের প্রোভাইড করা হয়েছে, নিচে একটা সাপোর্ট আমি এখানে প্রোভাইড করেছি, এই যে সাপোর্টটা দেখা যাচ্ছে এখানে, এই যে এইটা একটা ডাই ইউজ করেছি। ঠিক আছে, পরবর্তীকালে আমরা এটার নাম জানতে পারবো যখন রিলেটে করবো। একটা ডাই ইউজ করেছি যার মাধ্যমে এটাকে সাপোর্ট দিয়েছি। ঠিক আছে, তার ফলে হেডটা পড়ছে না। এবারে আমরা কি করেছি, উপরে যে পোর্শনটা রয়েছে, উপরে যে ডাই পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এই উপরের ডাই পোর্শনটাতে একটা ডাই দিয়ে আমরা কি করেছি, একটা উপরে একটা ডাই ইউজ করেছি যার ভেতরে দেখো একটা ক্যাভিটি রয়েছে, অর্থাৎ গর্ত রয়েছে। এই ক্যাভিটিটা কিরকম, এই ছবি অনুযায়ী এখানে যে ডাইটার ছবি দেওয়া রয়েছে সেটা অনুযায়ী ক্যাভিটিটা হচ্ছে আমাদের হেমি সার্কুলার ফর্মে। তো হেমি সার্কুলার ফর্মে এরপরে এটাকে যদি আমি স্ট্রাইক করি উইথ দ্য হেল্প অফ হ্যামার, তাহলে কি হবে, আস্তে আস্তে করে এই যে জায়গাটা ছিল এটা ডিফর্ম হতে শুরু করবে বা বাঁকতে শুরু করবে। বেঁকে বেঁকে আসার পর ফাইনাল যে ছবিটা আসবে সেটা হবে এইরকম। দেখো এখানে ভেতরের যে শেপটা ছিল, অর্থাৎ ভেতরের যে আকারটা ছিল, অর্থাৎ হেমিস্ফেরিক্যাল শেপটা, সেটা কিন্তু এই রিবেটের সেকেন্ডারি হেড, মানে সেই রিবেটের কিন্তু এই টেল পোর্শনটার মধ্যেও কিন্তু চলে আসবে। অর্থাৎ টেল পোর্শনটা এখন এরকম ট্যাপার সেকশন না থেকে গিয়ে, এরকম একটা আমাদের ট্যাপার সেকশন না থেকে গিয়ে এখন হয়ে যাচ্ছে একটা এইরকম শেপে, অর্থাৎ একটা হেমিস্ফেরিক্যাল শেপে। তো যেহেতু সেকেন্ড এখানে একটা আমাদের দেখো এই যে দ্বিতীয় যে জিনিসটা তৈরি হলো সেটাও এই প্রথম যে জিনিসটা অর্থাৎ হেড পোর্শনটা ছিল এক্স্যাক্টলি তার মতন দেখতে। তাহলে প্রথম হেডটাকে অর্থাৎ আগে থেকে এক্সিস্ট করা হেডটাকে যদি আমরা প্রাইমারি হেড বলে থাকি, তাহলে দ্বিতীয় যে হেডটা আমরা এই মাত্র তৈরি করলাম সেটাকে আমরা বলবো সেকেন্ডারি হেড। ঠিক আছে, তো সেটাকে বলা হয় সেকেন্ডারি হেড। দেখো এখানে মধ্যে দেওয়া হয়েছে এই যে সেকেন্ড হেড বা সেকেন্ডারি হেড যেটাকে বলা হয়, সেকেন্ড হেড আমরা এখানে তৈরি করলাম। এরপর জাস্ট যদি ডাইগুলোকে আমরা রিমুভ করে ফেলি তাহলে একটা আমরা এরকম রিভেটেড জয়েন্ট আমরা কিন্তু পাবো। রিভেটেড জয়েন্ট দেখো এইরকম একটা জয়েন্ট আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে না, এই যে দেখো নিচে এখানে একটা ব্রেকিং দেখানো হয়েছে,
আমি একটা অন্য ছবি দেখাবার চেষ্টা করি। এই দেখো, এইরকম একটা ছবি কিন্তু আমরা দেখতে পাবো, তাই না? জয়েন্টটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, 3D তে যদি দেখায়, 3D তে এই জায়গাটা বসে যাবে এবং জয়েন্টটা খানিকটা এইরকম দেখতে লাগবে। জয়েন্টটা কিছুটা এই ধরনের আমাদের আসছে। আচ্ছা, ওকে। দেখো জয়েন্টটা এবারে এইরকম দেখতে লাগছে। তো এবারে এটাকে আমরা সোজা করে নিচ্ছি। দেখো, তাহলে দুটো সাইডে যদি এরকম দুটো হেড তৈরি হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি এটাকে আর রিমুভ করা যাবে? রিমুভ করা যাবে না, ঠিক আছে। এই ছবিটাকে এখানে আমরা সেকশনাল ভিউতে দেখেছি, এই ছবিটা, ঠিক আছে, এইভাবে আমরা করলাম, ঠিক আছে। তো এটাকে, এটার মাধ্যমে আমরা কি করলাম, যে রিভেটেড জয়েন্টটা পেলাম, সেখানে আমরা একটা মেকানিক্যাল ফোর্স ব্যবহার করেছি। কারণ মেকানিক্যাল ফোর্স এটাকে তৈরি করার জন্য আমাকে কি করতে হয়েছিল, এই যে এখানে আমি হ্যামার দিয়ে আঘাত করছিলাম, এর মাধ্যমেই জয়েন্টটা তৈরি হলো, ঠিক আছে না? এইভাবেই তো হ্যামারের মাধ্যমে, তো স্ট্রাইকের মাধ্যমে এই জিনিসটা এলো। তো হ্যামারের যে স্ট্রাইকটা করলাম সেটা টাইপ অফ মেকানিক্যাল ফোর্স, ঠিক আছে, বা ফিজিক্যাল ফোর্স একটা। তো এইটার জন্য এটা হচ্ছে টাইপ অফ মেকানিক্যাল জয়েন্ট, কারণ এখানে আমরা মেকানিক্যাল জয়েন্টে ইউজ করছিলাম। নেক্সট তোমরা একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস অনেকবারই শুনেছো হয়তো, সিমিং প্রসেস। আমরা জেনারেলি যখন সিমিং প্রসেসে দেখো এরকম একটা জিনিস দেওয়া রয়েছে। তো আমরা যখন দুটো সিটকে বা পাতলা প্লেটকে যদি আমরা জয়েন করতে চাই, বেসিক্যালি সিট বলাটাই বেটার, সিটকে আমরা জয়েন করতে চাই, তখন আমরা কি করি, দুটোকে মুড়ে সেই একটা খাঁজের মধ্যে আরেকটা খাঁজকে আংটার মতন করে আটকিয়ে দিই, ঠিক আছে। এই জয়েন্টগুলো জেনারেলি যখন আমরা আলমারি বা আমরা যদি কোনো রকম মানে মেটাল মেটাল মানে থিন মেটাল দিয়ে বা থিন প্লেট দিয়ে তৈরি করা কোনো জিনিসপত্র দেখি, তার মধ্যে এটা আমরা সবসময় দেখতে পাই, বা প্রায়শই এটা কিন্তু দেখা যায়, এই ধরনের জয়েন্টটা একটার মধ্যে মুড়ে আরেকটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি। দেখো এই যে প্লেটটা রয়েছে এইটার মধ্যে এটাকে এরকম ইউ শেপ করেছি, নেক্সট ওই প্লেটটাকে ইউ শেপ করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার ফলে এটা একটা জয়েন্ট তৈরি হয়েছে। তো এগুলোকে মুড়ে জয়েন্ট করা হচ্ছে, এবং মুড়বার জন্য কোনো একটা মেটালকে মুড়বার জন্য আমাদের মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। সুতরাং সিম জয়েন্ট, এই মাধ্যমে যে জয়েন্টটা পাবো সেটাকে বলা হচ্ছে সিম জয়েন্ট। তাহলে যে সিম জয়েন্টটা এখান থেকে অ্যাচিভ করা হলো, সেটাও কিন্তু টাইপ অফ মেকানিক্যাল জয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ এটাও কিন্তু উইথ দ্য হেল্প অফ ফোর্স আমাদের কিন্তু এক্সিকিউট করা হচ্ছে, তার জন্য এটাও হয়ে যাচ্ছে আমাদের মেকানিক্যাল জয়েন্ট। ওকে, নেক্সট তাহলে চলে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো মেকানিক্যাল জয়েন্ট কাকে বলা হয়। যেসব জয়েন্ট গুলো করতে গিয়ে আমাকে সাম কাইন্ড অফ মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাকে বলা হচ্ছে মেকানিক্যাল ফোর্স, মেকানিক্যাল জয়েন্টস। আর যে ক্ষেত্রে যেমন কিরকম বোল্টিং রয়েছে, রিভেটিং রয়েছে, সিমিং রয়েছে, এছাড়াও তোমরা বিভিন্ন রকম আদার্স জয়েন্ট বলতে পারো। যদি আমরা নেল জয়েন্টের কথা বলি, নেল জয়েন্ট, নেল জয়েন্ট মানে পেরেক দিয়ে আমরা যেটা জয়েন্ট করি। এখন নেল জয়েন্টে আমরা পেরেক দিয়ে জয়েন্ট করি, এখানে নেল জয়েন্ট। দেখো এই যে এখানে আমরা দেখো এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি কয়েকটা আমরা এখানে কি করেছি, কাঠের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, কাঠের স্ট্রাকচারটাকে আমরা পেরেকের মাধ্যমে জয়েন করেছি। তো এই দুটো কাঠের প্লেটকে পেরেকের মাধ্যমে জয়েন করার জন্য কি করতে হয়, আমাকে একটা হ্যামার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তো যেহেতু এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে এটা টাইপ হবে মেকানিক্যাল ফোর্স, তাই জন্য এই জয়েন্টটাও কিন্তু হচ্ছে আমাদের মেকানিক্যাল জয়েন্ট। তো এই জয়েন্টটা আমাদের মেকানিক্যাল জয়েন্ট হচ্ছে, ঠিক আছে, কারণ এখানেও আমরা কিন্তু সাম কাইন্ড অফ ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে থাকি, এই জন্য এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল জয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের থার্মাল মেথড।
সরি, থার্মাল। নেক্সট হচ্ছে হ্যাঁ আমাদের থার্মাল মেথড। ওকে, থার্মাল মেথডে আমাদের কি করতে হচ্ছে, থার্মাল মেথডের ক্ষেত্রে আমাদের যেমন এটা মেকানিক্যালি অর্থাৎ ফোর্সের মাধ্যমে জয়েন করলাম, এখানে কিন্তু আমরা হিটের মাধ্যমে জয়েন করব। ঠিক আছে, থার্মাল মেথডটা হচ্ছে জয়েন্টের আরেকটা প্রসিডিওর, যেখানে আমরা জয়েন্টটা তৈরি করতে গিয়ে কোনো রকম ফোর্সের ব্যবহার করবো না বা ডাইরেক্টলি ফোর্সের ব্যবহার করবো না, আমাদের একটা সাপোর্টিভ ইউজ হতে পারে, কিন্তু মেন কাজটা আমরা করব থার্মাল জয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, থার্মাল মানে আমরা হিট প্রয়োগের মাধ্যমে বা হিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আচ্ছা, তো হিট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লাইড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট আমরা কিভাবে জয়েন্ট এক্সিকিউট করতে পারি, যেমন সাপোজ একটা জয়েন্ট নিয়ে আমরা বলছি ওয়েল্ডিং। দেখো ওয়েল্ডিং আমরা দেখতে পেয়েছি প্রায়শই এরকম একটা আমাদের জয়েন্ট দেখতে পাওয়া যায়, যেখানে প্রচুর আলো একটা বেরিয়ে আছে, এটা টাইপ অফ এসএমএডব্লিউ ওয়েল্ডিং বা আর্ক ওয়েল্ডিং প্রসেস আমরা এটা দেখতে পাচ্ছি। তো এরকম টাইপের ওয়েল্ডিং আমরা কিরকম এরকম কিভাবে এক্সিকিউট করি ওয়েল্ডেড জয়েন্টটা। একটা ওয়েল্ডেড জয়েন্টের আমরা যদি ডায়াগ্রাম দেখি কেয়ারফুলি তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। এটা স্কেমেটিক ডায়াগ্রাম দেখি। ওকে, স্কেমেটিক ডায়া যদি আমরা দেখি, তো দেখো এটা একটা 3D ভিউতে দেখানো হয়েছে। ঠিক আছে, তো 3D ভিউতে দেখাবার জন্য কি করতে হয়েছে, আচ্ছা যাই হোক, এটা কি করতে হয়েছে এখানে আমি যদি বলি যে এটাকে জয়েন্টটা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে। তো বেসিক্যালি যে জয়েন্টটা হয়েছে, দেখো এখানে দুটো মেটাল প্লেটকে আমাদের জয়েন্ট করতে হয়েছে। ধরো এই জয়েন্টটা আমি দেখাই, এটা একটা বাট জয়েন্টের ছবি দেখানো হয়েছে, ওয়েল্ডেড বাট জয়েন্ট। দুটো প্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি, বাঁ দিকে একটা প্লেট দেখতে পাচ্ছি এবং ডান দিকে আরেকটা প্লেট দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা এখানে এঁকে দেখাই কিভাবে জিনিসটা আসছে, এই যে উপরের যে দুটো প্লেটকে হচ্ছিল সেই দুটোকে আমি সাপোজ বাট জয়েন্টে ওয়েল্ডিং করব, এটা বাট জয়েন্ট ওয়েল্ডিং থেকে অ্যাচিভ করতে চাইছি। তো দেখো এই এই ব্রাউন কালারের যে প্লেটটা দেখিয়েছি এটা একটা টাইপের প্লেট, এটা একটা প্লেট, এবং এখানে গ্রিন কালারের আরেকটা প্লেট দেখানো হয়েছে, এই দুটোকে আমরা ওয়েল্ডিং এর মাধ্যমে জয়েন করতে হবে। তো প্রথমত আমি কি করব, আমাকে কোনো একটা এক্সটার্নাল সোর্স নিতে হবে, এক্সটার্নাল সোর্স অফ হিট। ঠিক আছে, সেটা বিভিন্ন রকম হতে পারে কি একটা গ্যাস ফ্লেম ইউজ করতে পারি, কিংবা আমরা আর্কের সাহায্য নিতে পারি, ইলেকট্রিক আর্কের সাহায্য নিয়েও আমরা একটা ফ্লেম প্রডিউস করতে পারি, বা আমরা একটা আর্ক প্রডিউস করতে পারি, সরি ফ্লেম বলছি, এক্ষেত্রে আর্ক প্রডিউস করতে পারি। তো আর্কের মাধ্যমে কি হয়, আর্ক বা ফ্লেম যাই বলি না কেন, এটা অনেক হাই টেম্পারেচার রিটেন করে, এতটাই হাই টেম্পারেচার হয় যেটা মেটালের মেল্টিং পয়েন্টের থেকে অনেকটাই বেশি হয়। তো আমরা ধরে নিচ্ছি সাপোজ এটা একটা মেটাল জয়েন্ট বা এটা একটা মেড আপ অফ ফেরাস। ঠিক আছে, তো লোহার মেল্টিং পয়েন্ট আমরা জানি যে লোহার মেল্টিং পয়েন্ট হচ্ছে 1539°C। লোহার মেল্টিং পয়েন্ট মোটামুটি 1590 1539°C। তো দুটো প্লেটেরই মেল্টিং পয়েন্ট হচ্ছে 1539, অর্থাৎ 1539-এর উপর এগুলোকে যদি গরম করা হয় তাহলে এগুলো কিন্তু গলে যাবে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা কি করি, এখানে আমরা একটা এক্সটার্নাল হিট সোর্স ব্যবহার করি, সেটা মেবি হতে পারে একটা গ্যাস টর্চের মাধ্যমে করতে পারি, অথবা আর্কের মাধ্যমে করতে পারি, অথবা কোনো অ্যাডভান্স মেজার্স এর মাধ্যমে করতে পারি, যেমন লেজার ইউজ করতে পারি, অথবা ইলেকট্রন বিম ইউজ করতে পারি। তো যাই ভাবেই করি না কেন, মেন হচ্ছে এটাকে আমাকে হিট আপ করা। ঠিক আছে, হিট আপ করার ফলে কি হবে, আমি যদি এক্স্যাক্টলি হিটটাকে এই জায়গায় আমি ফেলি, ঠিক আছে, একটা গ্যাস বা ফ্লেমের মাধ্যমে যদি আমি এখানটাকে হিট আপ করি তাহলে এটা কি হবে, হিটেড আপ করলে যদি এটা টেম্পারেচার, ধর আমি সাপোজ গ্যাসের জন্য বললাম, তো গ্যাসের নিউট্রাল ফ্লেমের ক্ষেত্রে যদি অক্সিঅ্যাসিডিক আমরা ওয়েল্ডিং ফ্লেম ইউজ করি, নিউট্রাল ফ্লেম অক্সিঅ্যাসিডিক গ্যাসোলিন নিউট্রাল ফ্লেম, আর টেম্পারেচার মোটামুটি হয় 3260°C। তো এই 3260°C টেম্পারেচারটা যদি এই মেটাল প্লেটগুলোর উপর ফেলি, যার মেল্টিং পয়েন্ট, যে দুটো মেটাল প্লেটেরই মেল্টিং পয়েন্ট হচ্ছে 1539, তো অতি অবশ্যই কি হবে, এই দুটো জায়গা কিন্তু আর সলিড অবস্থায় থাকতে পারবে না, তাহলে এগুলো গলতে শুরু করবে। ঠিক আছে, এই দিকের কিছুটা মেটাল গলে যাবে। ঠিক আছে, এদিকের খানিকটা মেটাল গলে যাচ্ছে, এদিকেরও খানিকটা মেটাল কিন্তু গলে যাবে। ঠিক আছে, জিনিসটা কিরকম দেখতে লাগবে যদি তোমাদের আমি দেখাই, দেখো এই জায়গাটা গলে যাচ্ছে, এই জায়গাটা গলে যাচ্ছে। ঠিক আছে, না গলে গিয়ে এই জায়গায় দেখো পার্টিকুলারলি এই স্পটটাতেও
দেখো এই জায়গাটা গলে যাচ্ছে কোথাও, তাই না? তো এখানে কিন্তু না কোনো, এখানে আমাদের ব্রাউন কালারের যে প্লেটটা রেখেছিলাম সেখানেরও তারও কোনো অস্তিত্ব নেই, বা সবুজ কালারের প্লেটটারও কোনো অস্তিত্ব আলাদাভাবে নেই। দুটোই কিন্তু গলে গিয়ে মাঝের জায়গাটা কিন্তু মিশে গেছে, ঠিক আছে? গলন্ত যে মেটালটা ছিল সেটা মাঝের জায়গাটায় মিশে গিয়েছে, এরকম খানিকটা দেখাবে, এই জায়গাটায় মিশে গিয়েছে, ঠিক আছে? গোটাটাই মিশে গেছে, গলে গিয়ে দুটো জায়গায় দুটো দিকে মেটাল এসে গলে গিয়ে মিশে গেছে। তো এই জায়গায় যে গলিত লোহাটা আছে এটাও লোহার তৈরি ছিল, এটাও লোহার তৈরি, এটাও লোহার তৈরি, এটাও লোহার তৈরি। তো এই দুটো লোহার তৈরি হওয়ার কারণে যখন দুটো মিশেছে মাঝখানের যে জায়গাটা তৈরি হলো সেখানেও কিন্তু লোহাই থাকছে, ঠিক আছে না? দুটো মিশেও কিন্তু একটা লোহার লোহার জায়গা তৈরি হয়েছে। দেখো এই যে জায়গাটা আমরা এনক্লোজ করলাম, এই যে জায়গাটা আমরা এখানে এনক্লোজ করে রেখেছি, যে কালো কালার দিয়ে এনক্লোজ করছি যে জায়গাটা, সেটার মধ্যে কি হয়েছে? লিকুইড মোল্টেন মেটাল রয়েছে, ঠিক আছে না? লিকুইড মোল্টেন মেটাল রয়েছে। এই যে জায়গাটাকে আমি এনক্লোজ করলাম, দেখো এখানে লাল কালারের যেটা দেখেছি এটা রয়েছে গলিত লোহা, ঠিক আছে, বা গলে যাওয়া লোহাটা রয়েছে। তো এটা তো এই টেম্পারেচারে থাকতে পারে না, যখন আমি এই এক্সটার্নাল হিট সোর্সটাকে আমি রিমুভ করে ফেলবো, যখন এই এক্সটার্নাল হিট সোর্সটাকে আমি রিমুভ করবো, ঠিক আছে, এটাকে যদি আমি যখন মানে গ্যাস ওয়েল্ডিং মানে যখন আমি ফ্লেমটা দেওয়া নতুন করে বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বা আর্টটাকে বন্ধ করে দিচ্ছি, এক্সটিংগুইশ করছি, তখন কি হতে থাকবে? অ্যাম্বিয়েন্ট এয়ারের সাপেক্ষে রয়েছে, অর্থাৎ এটা বাতাসের মধ্যে মুক্ত অবস্থায় রয়েছে। তো মুক্ত অবস্থায় থাকার জন্য কি হবে? এখান থেকে হিট রিজেকশন হতে থাকবে, হিট কিন্তু রিজেকশন হতে থাকবে, এটার মধ্যে থেকে হিট রিজেকশন হতে থাকবে, তাই না? হিট রিজেকশন হতে থাকলে কি হবে? এটা আস্তে আস্তে করে ঠান্ডা হবে, এবং যখন টেম্পারেচারটা 1539 থেকে নিচে নেমে যাবে বা নিচে পৌঁছে যাবে তখন কিন্তু এটা সলিডিফাই হয়ে যাবে, ঠিক আছে, বা এটা জমে যাবে। জমে যাওয়ার ফলে কি হবে? এটা আবার যেরকম আগে যেরকম এরকম সলিড মেটাল গুলো ছিল সেরকম আবার সলিড মেটালে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে মেটালটা সাপোজ আমি এখানে কালো কালার দিয়ে দেখাচ্ছি, কালো কালার দিয়ে দেখা যাবে। তো এই দুটো কি হবে? এটা জমে যাওয়া মেটাল, এই মেটালটা, এই কালো কালারের মেটালটা এবং এই মেটালটাকে একই জিনিস, একই মেটাল ছিল, ঠিক আছে, ব্রাউনটা। তাহলে এটাও লোহা দিয়ে তৈরি ছিল, এটাও লোহা দিয়ে, এটাও লোহা, ঠিক আছে, এটাও লোহা, এই প্লেটটাও লোহা দিয়ে তৈরি, এই প্লেটটাও লোহা দিয়ে তৈরি। মাঝখানে যেটা পেলাম সেটাও তৈরি হলো লোহার। যদিও কিছু ক্ষেত্রে আমরা এখন ফ্লাক্সটা জানি না বলে এটা বলছি, অনেক ক্ষেত্রে অ্যালয় এলিমেন্টস অ্যাড করলে অন্য জিনিস তৈরি হতে পারে। ওয়েল্ড টুলের প্রপার্টি যে সবসময়, বা ওয়েল্ড মেটালের প্রপার্টি যে সবসময় বেস মেটালের সাথে সিমিলার বা আইডেন্টিক্যাল হবে এটা ভাবার কোনো কারণ নেই। বাট আমরা বেসিক্যালি এই ক্ষেত্রে ধরে নেবো যে দুটোর ক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রাকচারটা একই, অর্থাৎ দুটোই কিন্তু আমাদের মেড আপ অফ আয়রন। তাহলে এটা যখন তৈরি হলো, এখানে কোনো এটার সাথে এই যে এই মাঝখানের যে কালো জায়গাটা রয়েছে, যে যে ওয়েল্ড মেটালটা আমরা পেলাম, ওয়েল্ডিং এর পর যে মেটালটা পেলাম সেটাকে বলা হচ্ছে ওয়েল্ড মেটাল। তাহলে এখানে যে কালো কালারের যে পোর্শনটা দেখিয়েছি সেটা হচ্ছে ওয়েল্ড মেটাল। আমি এখানে দেখো এখানে আমি দেখিয়েছি, ঠিক আছে, তার মাধ্যমে এই দুটো প্লেট কিন্তু জয়েন হয়ে গেল, ঠিক আছে, এই দুটো প্লেট কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। দেখো এই দুটো প্লেট এখন জয়েন হয়ে গেছে এই কালো জায়গাটার মধ্যে দিয়ে। তো এইভাবে দুটো দিকের প্লেটকে গলিয়ে বাই মিনস অফ এনি এক্সটার্নাল হিট এই দুটোকে গলিয়ে, ঠিক আছে, মাঝখানে একটা কমন লিকুইড পুল তৈরি করার মাধ্যমে, এই যে মাঝখানে গলিয়ে তার আগে একটা মাঝে একটা কমন ওয়েল্ড পুল তৈরি করার মাধ্যমে, লিকুইড পুল তৈরি করার মাধ্যমে এবং তার সলিডিফিকেশনের মাধ্যমে, এটাকে সলিডিফাই করার মাধ্যমে, এটাকে এই যে সলিডিফাই করলাম, সলিডিফাইয়ের মাধ্যমে দুটো প্লেটকে, অর্থাৎ এই দুটো প্লেটকে জয়েন করার যে প্রসেস তাকে বলা হচ্ছে ওয়েল্ডিং প্রসেস। তো এখানে বুঝতে পারছো, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটার জন্য আমাকে এক্সটার্নাল হিট সোর্স ব্যবহার করাতে হয়েছিল, এবং তার মাধ্যমে এটাকে আমি একটা হিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই জয়েন্টটাকে অ্যাচিভ করেছি। তো এইভাবে যে জয়েন্টটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ওয়েল্ডেড জয়েন্ট, ঠিক আছে, এবং প্রসেসটাকে বলা হচ্ছে ওয়েল্ডিং। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি ওয়েল্ডিংটা হচ্ছে টাইপ হবে আমাদের কিন্তু একটা থার্মাল জয়েনিং মেথড বা থার্মাল মেথড, কারণ এখানে আমরা হিটকে ব্যবহার করছি। একইভাবে যদি ব্রেজিং বলি, ব্রেজিংটা কিরকম ভাবে করি? ব্রেজিং এর ক্ষেত্রে দেখো এইটা একটা ব্রেজিং প্রসেস করেছি, এখানেও জিনিসটা কিন্তু সেম জিনিস ব্যবহার করি। সাপোজ দুটো প্লেটকে আমাকে জয়েন করতে হবে, ঠিক আছে, দুটো প্লেটকে আমাকে এখানে আমি জয়েন করবো।
দুটো প্লেটকে যদি আমি জয়েন করি, অর্থাৎ একটা আমার ধরো এরকম ভালো একটা শ্যাফট রয়েছে, এরকম একটা শ্যাফট, এবং তার ভেতরে একটা হলো শ্যাফটকে আমাকে জয়েন করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করি, ধরো দুটো ডায়ামিটারটা আমার ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা খুবই অল্প পরিমাণ রয়েছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি আমি কোনো যদি জল বা কিছু ফেলি, গ্যাপটার মধ্যে কিন্তু ইজিলি এটা ইনসার্ট হতে পারবে, এই গ্যাপটার মধ্যে কিন্তু ইজিলি সেটা ইনসার্ট হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে জল ফেলি, জলটা কিন্তু ইজিলি ফ্লো করে ভেতর দিকে পৌঁছে যাবে, ঠিক আছে, জলটা এই মাঝখানে গ্যাপ দিয়ে পৌঁছে যাবে। তো এই যে সরু গ্যাপটার মধ্যে দিয়ে জলটা যাচ্ছে, এটা হচ্ছে ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন বা কৌশিক ক্রিয়ার মাধ্যমে। তো একইভাবে যদি আমি কোনো গলিত লোহা বা গলিত কোনো মেটাল যদি এখানে ফেলি, তো সেই মেটালটাও একইভাবে লিকুইড হওয়ার জন্য এর ভেতর দিয়ে ফ্লো করে দিয়ে চলে যাবে, ঠিক আছে, এর ভেতর দিয়ে ফ্লো করে যাবে। তো লিকুইড মেটালটা এর মধ্যে দেখো ফ্লো করে গেল, দুটো প্লেটের মধ্যে দিয়ে ফ্লো করে গেল, দুটো প্লেটের মধ্যে রয়েছে এখন এই অবস্থা। দেখো এই ভেতরের যে প্লেটটা রয়েছে, 2 নম্বর প্লেটটা, এটা ঢুকিয়ে নিলাম, এবং এই দুটোর মধ্যেখানে দেখো এই দুটোর মধ্যেখানে লিকুইড মেটালটা ঢুকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, লিকুইড মেটালটা আস্তে আস্তে করে যদি সলিডিফাই হয়ে যায়, তাহলে কি হবে, এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার ফলে দুটো প্লেট জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এটা যার মাধ্যমে করছি সেটাকে বলা হচ্ছে ব্রেজিং প্রসেস। তো বুঝতে পারছো এখানে আমরা লিকুইড মেটালকে ব্যবহার করে করছিলাম, এবং মেইনলি মেটালটাকে গলাবার জন্য হিটকে অ্যাপ্লাই করতে হচ্ছে, হিট অ্যাপ্লাই করতে হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে যে জয়েন্টটা আমরা পাচ্ছি সেটা উইথ দ্য হেল্প অফ হিট পাচ্ছি, অর্থাৎ এখানে মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু আমাদের হিট। তো এই জন্য এই জয়েন্টটাও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের থার্মাল জয়েন্ট। নেক্সট আমরা যেটা পাচ্ছি সোল্ডারিং প্রসেস। সোল্ডারিং প্রসেসটাও একই ধরনের প্রসেস। সোল্ডারিং প্রসেসে আমরা কি করি, দেখো বেসিক্যালি সোল্ডারিং প্রসেসে আমরা দুটো প্লেটকে বা দুটো থিন প্লেটকে আমরা জয়েন করি উইথ দ্য হেল্প অফ একটা ফিলার মেটালের সাহায্যে, যেটাকে বলা হচ্ছে সোল্ডার। দেখো এখানে একটা দেখানো রয়েছে যে একটা ইলেকট্রনিক সার্কিট বোর্ড, দেখো এখানে ইলেকট্রনিক সার্কিট বোর্ড দেখানো হয়েছে। দেখো এই যে একটা আমরা একটা ওয়্যার দেখতে পাচ্ছ, এইটাকে বলা হচ্ছে এটা ফিলার মেটাল। এটাকে আমরা এই যে জায়গাটা জয়েন্টের যে জায়গাটা গ্যাপটা হবে সেটাকে ফিল করতে আমরা কাজে লাগাবো। তো এটা অ্যাপ্লাই কিভাবে করা হয়, এই যে এই রডটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সোল্ডারিং আয়রন। এটাকে আমরা কোনো একটা মাধ্যমে গরম করে নিতে পারি, সেটা উইথ দ্য হেল্প অফ ফার্নেসও করতে পারি, ফার্নেসের মধ্যে করতে পারি, বা ইলেকট্রিক্যালিও আমরা এটাকে গরম করে নিতে পারি। এবার এই যে আমরা ওয়েটটা ব্যবহার করছি, এই মেল্টিং পয়েন্টটা খুবই কম হয়, অর্থাৎ সোল্ডার যেটা ইউজ করি তার মেল্টিং পয়েন্ট খুবই কম হয়। এটা ডিপেন্ড করে মেটালের কম্পোজিশনের উপরে। এটা 95 ডিগ্রি পর্যন্ত মেল্টিং পয়েন্ট আমাদের হতে পারে, 95 ডিগ্রি পর্যন্ত মেল্টিং পয়েন্ট হয়, বা তার থেকে উপরে হয়, মানে মিনিমাম যে রেঞ্জটা থাকে সেটা 95 ডিগ্রি পর্যন্ত থাকে। সেটা অ্যালোয়িং এলিমেন্ট দিয়ে অ্যাড করা হয়। তো এটাকে যদি আমি সামান্য একটু গরমও করে দিই, অর্থাৎ 100 ডিগ্রি পর্যন্ত গরম করে দিই, বা 200 ডিগ্রি পর্যন্ত গরম করে দিই, সেটা কিন্তু এই যে তারটা রয়েছে তার মেল্টিং পয়েন্টের থেকে উপরে চলে যায়। তার ফলে এটাকে যখন আমি টাচ করাই তারটাকে, এর উপর গলে যায়, গলে গিয়ে এর মধ্যে চিটে যায়, এর মুখটা যেটা দেখতে পাচ্ছ এর মুখের উপরে চিটে যায়। তো মুখের উপর চিটে যাওয়ার ফলে এই যে যেখানে আমাকে জয়েন্টটা করতে হবে, যে জয়েন্টটা আমি করছি, যে জয়েন্টটা করছি, দেখো এই মুখটার উপরে প্রথমে এটা গলে লেগে গিয়েছে, ঠিক আছে, এই মেটালটা দেখতে পাচ্ছ, এই যে ফিলার মেটালটা, এটা দেখো এর মধ্যে লেগে রয়েছে, ঠিক আছে না। এরপরে যে জায়গাটাকে আমাকে জয়েন করতে হবে তার উপরে আমি এই লিকুইড হওয়া মেটালটাকে ধীরে ধীরে করে লাগিয়ে দেবো, ঠিক আছে, এটাকে লাগিয়ে দিলে এবং তারপরে এটাকে ছেড়ে দেবো ফর কুলিং, দেন উই লেফট ফর কুলিং। আচ্ছা, তো যখন আমরা এটাকে ঠান্ডা হতে ছেড়ে দিলাম এবং ঠান্ডা হওয়ার পর যখন এটা সলিডিফাই হলো, তখন এটা একটা জয়েন্ট তৈরি করবে, যেটাকে আমরা বলবো সোল্ডারিং জয়েন্ট, ঠিক আছে, বা সোল্ডার জয়েন্ট। তো দেখো এখানে একটা স্কেমেটিক্যাল ডায়াগ্রাম আমি এখানে এঁকে দেখিয়েছি সোল্ডারিং এর ক্ষেত্রে।
দেখো এখানে একটা জয়েন্ট দেখানো হয়েছে যেখানে আমি এটাকে গরম করেছি এবং এই যে আমাদের এখানে কপার মানে একটা একটা তামাটে কালারের যে আমরা ফিলার মেটাল দেখছি সেটাকে এর মধ্যে ছোঁয়াতে এটা গলে গেছে এবং দেখো এখানে হলুদ যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই লিকুইড মেটালটা। ঠিক আছে, লিকুইড এটা যে গলে গিয়েছিল এই গলে গিয়ে এই হলুদ মেটালটা তৈরি করছে, এর সাপেক্ষে এটা গলে গিয়ে প্রথমে এটা লেগে যাচ্ছে, এটা এর মুখে লেগে যাচ্ছে, বিটটাই লেগে যাচ্ছে, লেগে গিয়ে আমি যে জায়গাটায় জয়েন করতে হবে তার উপর এটাকে এই বিটের সাহায্য দিয়ে ঘষে লাগিয়ে দিচ্ছি গোটা জায়গাটাকে। এরপর এটা যখন সলিডিফাই হচ্ছে তখন এই দুটোর মধ্যে অর্থাৎ এই যে এই আমরা দেখতে পাচ্ছি এই দুটোর সাথে এই সবুজ কালারের প্লেটটা কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। তো এই জয়েন্টটার জন্য আমরা কি করছি, এই ফিলার মেটালটাকে গলাচ্ছি এবং গলিয়ে সেই গলন্ত মেটালটাকে এর উপর লাগিয়ে দিচ্ছি। এটাকে গলাবার জন্য যেহেতু হিট লাগছে এবং এই গলানোর মাধ্যমে যেহেতু আমি অ্যাকচুয়ালি জয়েন্টটাকে অ্যাচিভ করতে পারছি, সেজন্য এই ধরনের প্রসেসটাকে অর্থাৎ সোল্ডারিং জয়েন্টের প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের থার্মাল মেথড। তো থার্মাল আর মেকানিক্যাল বোঝা গেছে আশা করি। মেকানিক্যাল মেথড হচ্ছে সেসব মেথড যেখানে আমরা ফোর্সের মাধ্যমে জয়েন্ট করি এবং থার্মাল মেথড হচ্ছে সেসব মেথড গুলো যেখানে আমরা মেনলি কোন রকম হিটের অ্যাপ্লিকেশনের মাধ্যমে জয়েন্ট করে থাকি, এটাকে বলা হচ্ছে থার্মাল মেথড। তো এই দুটো মেথডের মাধ্যমে আমরা জয়েন্ট এক্সিকিউট করতে পারি। তো আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর জয়েনিং।